নমস্কার, আমি অমল সরকার দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মণ্ডল বনাম মন্দির এবং মোদি বনাম রাহুল। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন, খবরের কাগজে টেলিভিশনে খুবই আলোচনা চলছে বিহারের কাস্ট সেন্সাসের ফলাফল নিয়ে। কাস্ট সেন্সাস বা জাতিগত সমীক্ষা যে রিপোর্ট বিহারে প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে যে ওই রাজ্যের ১৩ কোটি মানুষের ৬৩% হচ্ছেন অন্যান্য অনুন্নত শ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা সংক্ষেপে ওবিসি সম্প্রদায়ভুক্ত। এই তথ্য জানা গেল কিভাবে না জাতিগত সমীক্ষা করে। জাতিগত সমীক্ষা বিষয়টি কি না, ভারতবর্ষে এই সমীক্ষা শেষবারের মতো হয়েছিল ১৯৩১ সালে, যখন ভারতবর্ষের জনসংখ্যায় যত রকম জাতি উপজাতি যত যা আছে প্রত্যেক জাতির মাথা আলাদা করে গোনা হয়েছিল। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পর ১৯৫১ সালে স্বাধীন ভারতবর্ষে যে প্রথম জনগণনা হয়, দেশবাসীর মাথা গোনা হয়েছিল তিনটি ক্যাটাগরির মধ্যে। একটিকে বলা হতো জেনারেল ক্যাটাগরি, একটি হচ্ছে শিডিউল কাস্ট বা তপশিলি জাতি, আর একটি হচ্ছে শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতি। এই তিনটে ভাগে ভারতবর্ষের জনসংখ্যাকে গণনা করা হয়। এছাড়া ধর্মের ভিত্তিতে যে মেজর রিলিজিয়ান যেগুলি আছে, প্রধান ধর্ম অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই ধর্মের ভিত্তিতেও একটা গণনা করা হয়। বিহারে যে জাতিগত গণনা হয়েছে সেই জাতিগত গণনার দাবি অনেক দিন ধরেই যারা সমাজবাদী রাজনীতির ভাবধারার রাজনীতি করে আসছে, অর্থাৎ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, বিহারে জনতা দল ইউনাইটেড বা রাষ্ট্রীয় জনতা দল, এই ধরনের দলগুলি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে শুধুমাত্র তিনটি ক্যাটাগরিতে জনগণনা করে আসলে দেশের প্রকৃত চিত্র পাওয়া যাবে না। তাদের বক্তব্য যে জেনারেল কাস্ট এবং এর বাইরে তপশিলি জাতি উপজাতি যারা সংরক্ষণের সুবিধা পাচ্ছে, তার বাইরেও একটা বিপুল অংশের মানুষ আছে যারা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যা গুনলে তারাই সবচেয়ে বেশি, যারা আর্থিক এবং শিক্ষাগত সামাজিকগতভাবে তারা অত্যন্ত পশ্চাৎপদ এবং তারা কোনো সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদেরকেও সংরক্ষণের সুবিধা দিতে হবে। যে দলগুলির কথা আমি বললাম সেই দলগুলি বিগত ৮-৯-১০ বছর ধরে তারা দাবি করে আসছিল মোদী সরকারের কাছে যে দেশে কাস্ট সেন্সাস করাতে হবে, অর্থাৎ কোন জাতি কি অবস্থায় আছে এবং তাদের সংখ্যা কত তা জানার চেষ্টা করা হোক। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, তারা কিছুতেই এই কাস্ট সেন্সাসে রাজি নয়। কাস্ট সেন্সাসে তাদের রাজি না হওয়ার বিষয়টি আমরা প্রথমে আলোচনা করে নিই, তাহলে স্পষ্ট হবে যে কেন অন্যেরা কাস্ট সেন্সাস চাইছে, অর্থাৎ অবিজেপি দলগুলি তারা কেন কাস্ট সেন্সাস চাইছে। বিজেপি কাস্ট সেন্সাস চাইছে না এই জন্যে যে বিজেপি যাদের যে সংগঠনের দ্বারা পরিচালিত, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আসলে এই সংরক্ষণের বিরুদ্ধে। তারা হিন্দুদের একেবারে বর্ণ নির্বিশেষে সমস্ত হিন্দুকেই হিন্দুত্বের ছাতার তলায় সামিল করতে চায়। তারা চায় না যে সংরক্ষণের সুবিধা আলাদা করে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা বর্গ পাক। তারা মনে করে যে বৃহত্তর হিন্দু সমাজ গড়তে হলে হিন্দুত্বের ছাতার তলায় সকলকে আসতে হবে। অন্যদিকে যে দলগুলি যারা এই সংরক্ষণ ব্যবস্থার জোরালো সওয়াল করছে এবং যারা বলছে যে সংরক্ষণের পরিমাণ বাড়াতে হবে, ওবিসি সংরক্ষণ বাড়াতে হবে, তারা বলছে যে হাজার হাজার বছর ধরে হিন্দু ব্যবস্থা, অর্থাৎ হিন্দুদের যে সামাজিক ব্যবস্থা, তার মধ্যে যে বর্ণ বিভেদের ব্যবস্থা, তার ফলে স্বল্প সংখ্যক মানুষ দেশের বিপুল পরিমাণ সম্পদের সুবিধা পেয়েছে, তারাই সরকারি সুযোগ সুবিধা বেশি পরিমাণে পেয়েছে। কিন্তু যারা নিম্নবর্গের মানুষ, দীর্ঘদিনভাবে যাদের জাতপাতের লড়াইয়ের দ্বারা যারা পিছিয়ে পড়েছে, তারা দেশের প্রাকৃতিক সম্পদ এবং সরকারের অন্যান্য সুযোগ সুবিধা থেকে তুমুল পরিমাণে বঞ্চিত। তাদের বঞ্চনার অবসানের জন্যে সংরক্ষণ জরুরি। অর্থাৎ যে বিতর্কটি সামনে এসছে তা হলো যে বিজেপি বা হিন্দুত্ববাদী শক্তি, তারা
রাম মন্দির বা মন্দিরকে সামনে রেখে যে বৃহত্তর হিন্দু ঐক্য গড়ার চেষ্টা করছে, সেই রাজনীতিকে ধাক্কা দেওয়ার জন্যে অন্য দলগুলি তারা দেখাতে চাইছে যে না, হিন্দুদের ঐক্য তখনই সম্ভব যখন নিম্নবর্গের মানুষগুলি, তাদের প্রতি যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার অবসান হবে এবং সমাজে একটা সমতা ফিরতে পারে তাদেরকে উপযুক্ত পরিমাণে সংরক্ষণের সুবিধা দিয়ে। ভারতবর্ষে এই বিতর্কের সূচনাও কিন্তু হয়েছিল হিন্দুত্ববাদীদের রাজনীতির বিরোধিতা করতে গিয়ে। আপনাদের অনেকেরই মনে থাকবে যে 1990-এ তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং তিনি সংসদে একটি প্রস্তাব পেশ করেছিলেন, একটি রিপোর্ট পেশ করেছিলেন, যে রিপোর্টের সরকারি নাম হচ্ছে মন্ডল কমিশনের রিপোর্ট। মন্ডল কমিশনের রিপোর্টটি আসলে হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিন্দেশ্বরী প্রসাদ মন্ডলের তৈরি, তার নেতৃত্বে তৈরি একটি কমিশনের রিপোর্ট। যে কমিশন গঠন করা হয়েছিল 1977 সালের পর তৎকালীন জনতা পার্টির সরকার তারা গঠন করেছিল। তার কারণ ওই জনতা পার্টির মধ্যে এমন কিছু দল বা পুরনো দল যারা ছিল, যারা দাবি করেছিল যে শুধুমাত্র তপশিলি জাতি বা উপজাতিতে সংরক্ষণ দিলে হবে না, অন্যান্য অনুন্নত বলে আর একটা বিপুল অংশের মানুষ আছে যারা ভারতবর্ষে সংরক্ষণের সুবিধা বঞ্চিত, কিন্তু তারাও নানানভাবে আর্থিক, সামাজিক, শিক্ষাগত নানান ক্ষেত্রেই তারা বঞ্চিত এবং তারা নানান ধরনের সামাজিক অবিচারের শিকার। তারাও জাতপাতের, যে হিন্দু সমাজে যে জাতপাতের ব্যবস্থা, সেই জাতপাতের নিপীড়নের শিকার। এই দাবির মুখে জনতা পার্টি সরকার যে কমিশন গঠন করে, সেই কমিশনের রিপোর্ট, প্রথমে ইন্দিরা গান্ধীর সরকার আসে, তারপরে রাজীব গান্ধীর সরকার আসে, তারা সেই কমিশনের রিপোর্টকে কার্যকর করেনি। কংগ্রেস তারা বরাবরই তাদের সঙ্গে উচ্চবর্ণ, নিম্নবর্গ, সকল শ্রেণীর, সকল ধর্মের একটা বৃহত্তর ভোট ব্যাংক ছিল কংগ্রেস। ফলে কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী, তারা মনে করেছিলেন যে আলাদা করে এই সংরক্ষণের বিষয়টি আনলে পরে অন্য গোষ্ঠীগুলি তারা ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। ফলে তারা ফাইলবন্দি এই রিপোর্ট নিয়ে কোনো পদক্ষেপ করেননি। কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং তিনি সংসদে মন্ডল কমিশনের সুপারিশ পেশ করে ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 27% সংরক্ষণ অন্যান্য অনুন্নত শ্রেণী বা ওবিসিদের জন্য বরাদ্দ করা হলো। এই পদক্ষেপটি তিনি করেছিলেন তখনই যখন বিজেপির তৎকালীন নেতা লালকৃষ্ণ আদবানি গুজরাটের সোমনাথ মন্দির থেকে রথ ছুটিয়েছিলেন উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশ্যে। তিনি বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির সংকল্প নিয়ে যে রথ ছোটান, সেই রথকে কেন্দ্র করে দেশের নানান প্রান্তে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়। পশ্চিমবঙ্গ দিয়েও সেই রথ যখন বিহারে প্রবেশ করে, তখন সেই রথকে থামান তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে বিজেপি দলগতভাবে তারা বিশ্বনাথ প্রতাপ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়। বিশ্বনাথ প্রতাপ একথা আগে থেকেই অনুধাবন করে তিনি মন্ডল কমিশনের রিপোর্ট সংসদে পেশ করে সুপারিশ করেছিলেন 27% সংরক্ষণের। সেখান থেকেই ভারতবর্ষে জন্ম নেয় নতুন রাজনীতি, মন্ডল কমন্ডল রাজনীতি, এবং সেই রাজনীতি আসলে ছিল মন্ডল অস্ত্রে মন্দির রাজনীতির প্রতিরোধ করা। কিন্তু গত 3-3.5 দশকে ভারতবর্ষের রাজনীতিতে দুটি রাজনীতি কিন্তু সমান তালে এগিয়েছে। বিজেপির মন্দির রাজনীতি যেমন একটা চূড়ান্ত সাফল্য অর্জন করেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এখন ভারতের সংসদে একক বৃহত্তম দল এবং তারা সংখ্যাগরিষ্ঠ দল, তেমনি 16টির ওপর রাজ্যে তারা এখন ক্ষমতাসীন। অন্যদিকে মন্ডল রাজনীতি যারা প্রবক্তা, তারাও কিন্তু রাজ্যে রাজ্যে ক্ষমতাসীন। দীর্ঘ সময় উত্তরপ্রদেশে সরকার চালিয়েছেন মায়াবতী, তারপরে মুলায়ম সিং যাদব, পরবর্তীকালে মুলায়মের পুত্র অখিলেশ। অন্যদিকে বিহারে লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, এরা সকলেই মন্ডল রাজনীতিকে হাতিয়ার করে রাজনীতিতে তাদের উত্থান ঘটিয়েছেন। একইভাবে সরাসরি জাতপাতের রাজনীতির মধ্যে না থাকলেও ওড়িশায় বিজু পট্টনায়কের দল, বিজু জনতা দল, সেই দলও কিন্তু মূলত এই জাতের রাজনীতিকে অনেকটা হাতিয়ার করেছে
ওড়িশায় নিজেদের ক্ষমতা দখলে রাখার জন্যে। বিহারের জাতীয় যে সমীক্ষা রিপোর্ট প্রকাশের পর প্রথম যে রাজ্যটি ঘোষণা করেছে যে তারাও অনুরূপ একটি সেন্সাস করাতে যাচ্ছে, সেই রাজ্যটির নাম কিন্তু ওড়িশা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আভাস দিয়েছেন যে তারাও এইরকম একটি কাস্ট সেন্সাস করাবেন। এখন লোকসভা ভোটের আগে এই কাস্ট সেন্সাসকে নিয়ে যে নতুন রাজনীতিটা তৈরি হচ্ছে, সেই রাজনীতিটি কিন্তু আসলে দেখা যাচ্ছে মোদি বনাম রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভারতের লোকসভাতে একটি স্লোগান দিয়েছেন, জিতনা আবাদি উতনা হক। কথার মানে হচ্ছে, হিন্দি কথাটির অর্থ, বাংলা অর্থ হচ্ছে যে যে জাতির যত সংখ্যা তাকে ততটা সুবিধা দিতে হবে। এই কথাটি কিন্তু 8-এর দশকের গোড়ায় প্রথম বলেছিলেন কাশিরাম, যিনি বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা। প্রয়াত কাশিরামের বক্তব্য ছিল, জিসকো জিতনা সংখ্যা ভারী উসকো উতনা হিস্সেদারি। অর্থাৎ যে জাতির সংখ্যায় যত বেশি, সেই জাতিকে ততটা বেশি সুবিধা দিতে হবে। অর্থাৎ সংখ্যার নিরিখে সুবিধা প্রদান করতে হবে। তার কারণ ভারতবর্ষ এত বছর ধরে চলেছে ঠিক উল্টো পথে। অর্থাৎ মুষ্টিমেয় উচ্চবর্ণ, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, এই উচ্চবর্ণের সংখ্যালঘু অংশ, যারা মোট জনসংখ্যার হয়তো 10-15% নয়, তারাই ভারতবর্ষের সরকারি ব্যবস্থাপনা, প্রশাসন থেকে শুরু করে সমাজ ব্যবস্থা সর্বত্রই তাদের দাপট। এই দাপট ভাঙার জন্যেই কাশিরাম যে স্লোগান দিয়েছিলেন, আজ দেখা যাচ্ছে যে 40 বছর পর, 4 দশক পর আধুনিক ভারতে কংগ্রেসের মুখ রাহুল গান্ধী, তিনি একই কথা বলছেন যা বলেছিলেন কাশিরাম। কাশিরামের রাজনীতিকে প্রতিহত করার জন্য তখন কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করেছে, কিন্তু রাজনীতি এমনই, তার গতিপথ কখন কোন দিকে মোড় নেয় কেউ জানে না। আজকের ভারতবর্ষের রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কংগ্রেসের সংকট যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে কংগ্রেস মনে করছে যে সমাজের এই প্রান্তিক অংশের মানুষের কাছে তাকে পৌঁছতে হবে। তাই কংগ্রেস তার সভাপতি বদল করে সভাপতি করেছে একজন দলিতকে। মল্লিকার্জুন খার্গে কর্ণাটকের জনপ্রিয় নেতা, তিনি আসলে কিন্তু একজন দলিত নেতা। একই সঙ্গে তিনি বৌদ্ধ, তিনি হিন্দু ধর্মাবলম্বী নন। ফলে কংগ্রেস মনে করছে যে বিজেপির হিন্দুত্বের রাজনীতি, বিজেপির এই যে সংখ্যাগরিষ্ঠতাবাদের রাজনীতি, এই রাজনীতিকে যদি প্রতিহত করতে হয়, তাহলে সমাজের প্রান্তিক অংশের মানুষকে তাকে কাছে টানতে হবে। তাই রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং তার পথেই কিন্তু কংগ্রেস তাদের উদয়পুরের যে কনক্লেভ হয়েছিল, যে সম্মেলন হয়েছিল, সেখানেও প্রস্তাব গ্রহণ করে, এবং গত মাসে হায়দ্রাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও একই প্রস্তাব গৃহীত হয়েছে যে কংগ্রেস ক্ষমতায় এলে তারা ওবিসি দের সংরক্ষণ বাড়াবে এবং তার আগে কাস্ট সেন্সাস করাবে গোটা দেশে। অর্থাৎ কংগ্রেস মনে করছে যে ওবিসিদের যে বিরাট অংশের মানুষ, যারা কখনো কোনো সংরক্ষণের আওতার মধ্যে নেই, কোনো রাজ্যে আওতায় আছে, কোনো রাজ্যে নেই, বা দেশেও তারা উপযুক্ত সংরক্ষণের সুবিধা পায়নি, তাদেরকে এই সংরক্ষণের সুবিধার আওতায় আনতে পারলে, উপযুক্ত সংরক্ষণের সুবিধায় আনতে পারলে কংগ্রেস তার ভোট ব্যাংক ফেরাতে পারবে। ওবিসি রাজনীতির ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে যে ওবিসিতে কিন্তু কোনো জাত বা ধর্মের সংরক্ষণ নয়, এখানে সংরক্ষণের মানদণ্ড কিন্তু আর্থিক। এক একটি রাজ্যে এর জন্য নির্দিষ্ট মানদণ্ড ঠিক করা আছে। তার ফলে ওবিসিতে বহু মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, শিখ, বৌদ্ধ, জৈন, তারাও কিন্তু ওবিসি তালিকাভুক্ত। মুসলিমদের একটা বড় অংশ, যারা অত্যন্ত দরিদ্র এবং কতগুলি প্রচলিত পেশার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই ওবিসি তালিকাভুক্ত। পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাতে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, অনেকগুলি রাজ্যেই তাই। অর্থাৎ ওবিসি এমন একটা জনগোষ্ঠী যেখানে ধর্ম নয়, জাত নয়, আসলে অর্থনৈতিক যে মানদণ্ড, সেই মানদণ্ডকে সামনে রেখে বিভিন্ন প্রান্তিক মানুষ, যারা হাজার হাজার বছর ধরে আর্থিকভাবে শোষিত হয়েছে, সামাজিকভাবে শোষিত হয়েছে, তাদেরকে একটা ছাতার তলায় আনার চেষ্টা শুরু হয়েছে ভারতবর্ষে। এবং আগামী 2024-এর লোকসভা ভোটে দেখা যাচ্ছে অনেকটাই
1990 সালের রাজনীতি ফিরে এসছে, অর্থাৎ মন্দির বা হিন্দুত্বের রাজনীতির সঙ্গে মণ্ডল অর্থাৎ ওবিসি রাজনীতি। অর্থাৎ একদল কংগ্রেসের নেতৃত্বে যে 26টি দল ইন্ডিয়া জোটের অংশীদার, তারা প্রায় অধিকাংশ, তাদের মধ্যে অধিকাংশ দলই ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা কখনো রাজ্যে ক্ষমতায় আসতে পারলে, কেন্দ্রে ক্ষমতায় আসতে পারলে তারা কাস্ট সেন্সাস করাবে এবং ওবিসিদের উপযুক্ত সংরক্ষণ দেবে। অর্থাৎ সংরক্ষণের পরিমাণ 27% থেকে অনেকটা বৃদ্ধি পাবে। এখন দেশে সংরক্ষণের সর্বোচ্চ পরিমাণ 50%। এটা সুপ্রিম কোর্টের একটি রায়। সরকার মনে করলে সংসদে বিল এনে সেই রায়কে বানচাল করে অতিরিক্ত সংরক্ষণ দিতেই পারে। ফলে সংরক্ষণের রাজনীতি এবং মন্দির বা হিন্দুত্বের রাজনীতি ভারতবর্ষে হঠাৎ করেই একটা নতুন মাত্রা পেয়েছে। 1990-এ বিশ্বনাথ প্রতাপ সিং মণ্ডল কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে যেভাবে ভারতবর্ষের রাজনীতি ঘুরিয়ে দিয়েছিলেন, আজকে কংগ্রেস রাহুল গান্ধীকে সামনে রেখে, ওবিসি তাসকে সামনে রেখে, ওবিসি রাজনীতিকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে পারে কিনা এবং নরেন্দ্র মোদীকে আঘাত করতে পারে কিনা, মোদীর তৃতীয়বারের দিল্লি যাত্রা তারা রুখে দিতে পারে কিনা ইন্ডিয়া জোট, সেটাই কিন্তু আগামী দিনের রাজনীতির একটা বড় আলোচ্য বিষয়, কৌতূহলের বিষয়। নমস্কার।